নমস্কার। আজ আমরা বিশেষ এক আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছি এবং এই আলোচনায় আমরা আলোচক হিসেবে আমরা পেয়েছি ডক্টর আব্দুল রাইস খান সাহেব এবং আমার সাংবাদিক বন্ধু সনাতন শো। ইনাদের কাছ থেকে আমরা যে জিনিসটা আশা করছি বা আলোচনার মাধ্যমে যেটা উঠে আসবে, হয়তো এখানে অনেকেই উপকৃত হবেন। কারণ আজকের যে মূল আমাদের যে আলোচনা, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, এখানে আমরা অনেকের নাম বা স্মরণীয় দিনগুলো আমরা পালন করে আসি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে কোনো আদিবাসী সমাজ থেকে কাউকে পাইনি বা ইতিহাসের পাতায় জায়গা দেওয়া হয়নি। যেমন আমরা জানি ক্ষুদিরাম বসুর কথা, কিন্তু ওনার সঙ্গে যিনি ছিলেন দমন হেমব্রম, ওনার ইতিহাস কিন্তু এখনো পাওয়া যায়নি বা কোথাও উল্লেখ নেই। ওনারা একই সঙ্গে ছিলেন, কিন্তু ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং দমন হেমব্রমকে পিটিয়ে হত্যা করা হয়। ক্ষুদিরাম বসু ইতিহাসের পাতায় জায়গা পেলেন, কিন্তু দমন হেমব্রম ইতিহাসের পাতায় জায়গা পাননি। ঠিক এই রকমই আমরা বহু জায়গায় এই ধরনের ইতিহাস আমরা খুঁজে পাই। কিছু কিছু লেখক উল্লেখ করেছেন। এটার উপরেই আমরা আজ বিস্তারিত আলোচনা করব। ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের ভূমিকা কি ছিল বা কতটা প্রভাব পড়েছিল এবং বর্তমান অবস্থা কি। প্রথমত আমরা জানতে চাইব আমাদের আলোচনায় আজকে যিনি প্রধান হিসেবে আছেন ডক্টর আব্দুল রাইস খান সাহেব। আপনার কাছে আশা করব যে ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পাচ্ছি আদিবাসীদের কথা বা কিছু কিছু নাম আমরা খুঁজে পাচ্ছি। ওই সময়কার প্রেক্ষাপটে বা আপনি যেভাবে অনুসন্ধান করেছেন, আপনি কিছু। নমস্কার। দেখুন, ভারতবর্ষ দীর্ঘ প্রায় 200 বছর পরাধীনতার পরে 1947 সালে স্বাধীন হয়, ইংরেজদের হাত থেকে মুক্তি পায়, স্বতন্ত্রতা লাভ করি আমরা। এর পেছনে অনেক বড় ইতিহাস, সংঘর্ষের ইতিহাস, আন্দোলনের ইতিহাস পাওয়া যায়। আমরা মূলত ইতিহাসে পাই 1857 থেকে 1947 পর্যন্ত আন্দোলনের কথা। কিন্তু যখন খোঁজ করা হয় ভালোভাবে, তখন দেখা যায় যে 1857 সালের 100 বছর পূর্ব থেকে, যখন 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলাকে হেনস্থ করে, পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইংরেজি শাসনের, ব্রিটিশ সাম্রাজ্যের সূত্রপাত ঘটিয়েছিল, তখন থেকে 1961 সাল, যখন পর্তুগালিদের কাছ থেকে গোয়াকে ভারতে সম্মিলিত করা হয়, তখন পর্যন্তকে আমরা রাষ্ট্রীয় আন্দোলনের কাল রূপে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ক্রান্তি কোষ এর লেখক শ্রীকৃষ্ণ সরল এই 1757 থেকে 1961 এই যাবৎ সমস্ত কালকেই স্বাধীনতা সংগ্রামের কাল রূপে আখ্যায়িত করেছেন। এর আগে এটা বলা দরকার
যে 1780 থেকে 1857 পর্যন্ত 77 বছরের সংঘর্ষে আদিবাসী যোদ্ধারা আন্দোলনে হাজার হাজার আদিবাসী শহীদ হয়েছিলেন। তার তুলনায় 1857 থেকে 1947 পর্যন্ত আদিবাসীদের শহীদের সংখ্যা কম বলেই মনে হয়। এটা আমরা এবার আসল তথ্যে যাব যে এই আদিবাসীদের স্বাধীনতা সংগ্রাম কিরকম ধরনের ছিল। আদিবাসীদের সংগ্রাম যে ছিল তা মূলত খণ্ডিত বিখণ্ডিত ছিল। তারা বিভিন্ন গ্রুপে বিভাজিত ছিল এবং স্থানীয় ছিল তাদের লড়াইটা। পরিবেশ পরিস্থিতির জন্যে তারা কিন্তু জাতীয় রূপে রাষ্ট্রীয় আন্দোলনে সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। তার কারণই হচ্ছে যে তারা কিন্তু একজোট হতে পারেননি, খণ্ডিত বিখণ্ডিত ভাবে তারা এই আন্দোলন চালিয়ে গেছে। এই আন্দোলনে আমরা দেখতে পাই 3টে স্তরের আন্দোলন হয়েছে। মহাত্মা গান্ধীর যে নেতৃত্ব, তার যে সিদ্ধান্ত তিনি যেটা নিয়ে চলেছিলেন সেটা ছিল রাজনীতিক স্বতন্ত্রতা। তিনি রাজনীতির সত্তা হস্তান্তরণ করার আন্দোলন চালিয়েছিলেন। ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্তি পেয়ে রাজনীতিকভাবে আমরা যাতে সত্তা পাই ফিরিয়ে ব্রিটিশ সাম্রাজ্য থেকে, সেই লড়াই মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়। দ্বিতীয়, বাবা সাহেব আম্বেদকর তিনি সামাজিক স্বাধীনতা চেয়েছিলেন। তিনি সমাজের বৈষম্যতা দূর করে দলিত পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই লড়াই তিনি লড়েছিলেন। আর তৃতীয়, যেটা সবচেয়ে বড় মহত্বপূর্ণ লড়াই, যে আদিবাসীদের কথা আজ আমরা বলছি, তাদের লড়াই ছিল আর্থিক স্বাধীনতা। তারা আর্থিকভাবে শোষিত। তারা কিন্তু চাষবাস, জল জঙ্গলের আদিবাসী। তাদের মুখ্য স্রোত ছিল চাষবাস, জল জঙ্গল, পশুপালন ইত্যাদি থেকে তারা জীবিকা নির্বাহ করতেন। আমরা লক্ষ্য করেছি ব্রিটিশ সাম্রাজ্য ডাইরেক্ট সোজাসুজি ভারতীয় জনতার প্রতি শাসন করেনি। তারা কিন্তু অপ্রত্যক্ষ রূপে আমাদের উপর শাসন চালিয়েছে। তার মাঝখানে ছিল দালাল। তারা ছিল আমাদেরই রাজা রাজওয়াড়ারা, তারা ছিল আমাদের মহাজনরা, তারা ছিল শাহুকাররা, তারা ছিল সামন্তরা। এই ক্ষেত্রেই দেখা যায় যখনই রাজস্ব আদায়ের ব্যাপার ছিল ব্রিটিশ সাম্রাজ্যের, তারা কিন্তু তাদেরকে ব্যবহার করত। এজেন্ট রূপে তারা কিন্তু ব্যবহৃত হতেন। তারা ভারতবাসী হয়ে ভারতবাসীর কাছ থেকে রাজস্ব আদায় করতেন। তারা ভারতবাসী হয়ে ভারতবাসীকেই শোষণ করতেন। সেই ক্ষেত্রে মূল সংঘর্ষ কিন্তু আদিবাসীদের শুরু হয় সেই জমিদার, সেই শাহুকার, সেই সুদখোর, সেই শোষণকারী ভারতবাসীদের বিরুদ্ধে। যখন এই রাজা রাজওয়াড়রা, এই শোষণকারীরা, শোষকরা যখন এই আদিবাসীদের সঙ্গে পেরে উঠতে পারতেন না, তখন তারা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে সহায়তা চাইতেন এবং ব্রিটিশ সাম্রাজ্য তাদেরকে সহায়তা দিয়ে এই নিরীহ আদিবাসীদের উপর অত্যাচার চালিয়ে যেতেন। আমরা নিদর্শন সিধু কানু নেতৃত্বে যে
1855 সালে হুল যে ক্রান্তি হয়েছিল, তাতে আমরা জানি যে 30 থেকে 35,000 আদিবাসী এনাদের নেতৃত্বে এগিয়ে এসেছিল। এবং যখন এনারা জোরদার আন্দোলন শুরু করলেন, তখন এই মহাজন সাহুকার, যাদের বিরুদ্ধে আদিবাসীর লড়াই, যে আমাদের জমিন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমাদের উপর শোষণ চলবে না, আমরা আমরা আমাদের মতো জীবিত থাকব, তখন কিন্তু ওই সাহুকাররা, ওই মহাজনরা, যে অত্যাচারী গ্রুপ, তারা কিন্তু ইংরেজ সাম্রাজ্যের কাছ থেকে সহায়তা প্রাপ্ত করত। ইংরেজ তখন কি করত? দমনকারী নীতি নিয়ে তারা এগিয়ে আসতো, বন্দুক, গুলি, তাদের সব আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তারা এগিয়ে আসতো সেই তাদের যে দালাল, তাদের যে এজেন্ট, তাদেরকে সহায়তা করার জন্য। এবং এই নিরীহ আদিবাসীদের কাছে তীর, ধনুষ, ভালা ইত্যাদি এই অস্ত্র নিয়ে তারা লড়াই করলেন। ওই হুল আন্দোলনে দেখা গেছে 30 থেকে 35,000 সাঁওতাল আদিবাসী যখন লড়াই ক্ষেত্রে নামলো, তখন মার্শাল ল লাগু করে দিল ইংরেজ সাম্রাজ্য। এবং মার্শাল ল চলাকালীন গুলি চালাবার আদেশ দেওয়া হলো এবং ধোঁয়াধার গুলি চলল, যাতে 10,000 আদিবাসী শহীদ হলেন। এখানে আমি একটা কথা আমি যোগ করতে চাই। আজকে আমরা যে আলোচনাটা করছি এবং যেখানে দাঁড়িয়ে করছি, এটা সাঁওতালগাটা পুকুর, এবং এখানেও ইতিহাসে পাওয়া যায় প্রায় 10,000-এর অধিক মানুষকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনাটা ওই করছি। কথাটাই আসছে, ওইটাই আসছে। আমরা ওই অসংগঠিত আদিবাসীরা বড়লাটের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই বারহেট থেকে এগিয়ে এসে এই মোরাক্ষী নদীতে তারা যখন হুঙ্কার ছাড়ে, তখন সেই এজেন্টদের কথায় ব্রিটিশ সাম্রাজ্য, তখন সেই মার্শাল ল এর কথা যেটা বললাম, এই 10,000 আদিবাসীকে কচুকাটা করা হয়েছিল, তাদেরকে গণহত্যা করা হয়েছিল। এবং তার সাক্ষী রূপে এই সাঁওতাল কাটা পুকুর এখানে আছে একটা খণ্ড, যেখানে হাজার হাজার আদিবাসীদেরকে এই মোরাক্ষী নদীতে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের মৃতদেহকে এখানে এসে পুঁতে দেওয়া হয়েছিল। সুতরাং আমরা এই ইতিহাস দেখছি, আদিবাসীরা খণ্ডিত বিখণ্ডিত রূপেও যেভাবে আন্দোলন করে গেছে, পরবর্তীকালে 1857 সালের পর এই যে ভারতীয় রাষ্ট্রীয় স্বাধীনতা সংগ্রাম, যেটা আমরা ইতিহাসে বিশেষভাবে দেখতে পাই, তার কিন্তু ভিত রেখেছে এই সাঁওতালদের, এই আদিবাসীদের ছোট্ট ছোট্ট আন্দোলনগুলো। এই আদিবাসীদের ছোট আকারে আন্দোলন, আদিবাসীদের ক্ষেত্রীয় আন্দোলন, এইগুলোর উপর ভিত করেই এই ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা আন্দোলন কিন্তু দাঁড়িয়েছে। ভারতীয় রাষ্ট্রীয় স্বতন্ত্রতা আন্দোলনকে দাঁড় করাবার এক মহত্বপূর্ণ ভূমিকা এই ছোট ছোট আদিবাসীদের এই আন্দোলনগুলো ছিল, যাকে কোনোদিনই অস্বীকার করা যায় না। আমরা এই সিধু কানু ছাড়া এক বীর যোদ্ধা আদিবাসী, নাম শুনেছেন সবাই, তিলকা এবং মাঝি, সাঁওতাল পরগনার থেকে তারা হুঙ্কার ছেড়েছিলেন। তাদের সংগঠন, তাদের তীর ধনুষের আক্রমণে ইংরেজ অতিষ্ঠ হয়ে ওঠে, তাদেরকে মারার জন্য তাদের উপর অত্যাচার শুরু করে এবং তিলকাকে ঘিরে নেয়। সেই সময় তিলকা কিন্তু বুঝতে পেরে সে তাল গাছে চেপে যায়। তাল গাছ থেকে তিলকা তীর মারে এবং একজন ইংরেজ অধিকারীর বুকে লেগে সে ছটপট করতে থাকে। 7 জুলাই তখন তিলকা ওই তাল গাছ থেকে ফুর্তিতে নেমে জঙ্গলের ভিতর ঢুকে যায়, কিন্তু জঙ্গলকে ঘিরে নিয়ে তিলকাকে একদম সর্বসম্মুখে
ফাঁসিতে চাপিয়ে দেওয়া যায় দমন করার জন্য। ইতিহাস এবং এখানে থেকে যেখান থেকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে প্রায় 22 কিলোমিটার ওনাকে ঘোড়ার পেছনে ঘোড়ার পেছনে বেঁধে নিয়ে টেনে যাওয়া হয়েছিল, টেনে ছিঁচড়ে নিয়ে যাওয়া হয়। টেনে ছিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। মানবিক অত্যাচার। হ্যাঁ, অমানবিক অত্যাচার করে তাকে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তাকে কিন্তু ওপেন ফাঁসি দেওয়া হয়েছিল। সেই তিলকা আমরা যতদূর অধ্যয়ন করে পাচ্ছি, সার্চ করে পাচ্ছি, বোধহয় ভারতীয় এই স্বতন্ত্রতা আন্দোলনের প্রথম শহীদ। কিন্তু 1857 সালে মঙ্গল পাণ্ডের কে প্রথম শহীদ রূপে ঘোষণা করে দেওয়া হয়। ইতিহাসকাররা মঙ্গল পাণ্ডেকে প্রথম শহীদ রূপে ঘোষণা করেন। যদিও আমার মনে হয়, আমি যতটুকু দেখেছি তাতে, যতটুকু পেয়েছি তাতে মনে হলো যে তিলকাই প্রথম। 1855 সাল, ওইটা 1857, অনেক পরে। তিলকাই এর প্রথম শহীদ রূপে আখ্যায়িত হওয়া উচিত ছিল। সুতরাং আমরা তারপরেও বিরসা মুন্ডার কাহিনী জানি, যিনি বিরসা ভগবান রূপে আখ্যায়িত। তার নেতৃত্ব, তার কুশলতা, তার বীরত্ব এবং তাকে বদনাম করার জন্য, তার উপর ডাকাতি, রাহাজানি, চুরি ইত্যাদির যে দোষারোপণ তার উপর রাখা হয়, মিথ্যা কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। এবং 1900 সালে তিনিও শহীদ হয়ে যান। আজকে দেখুন, ইতিহাসের পাতায় উল্লেখ না থাকলেও বা সেভাবে গুরুত্ব দেওয়া না হলেও বিগত বছরগুলোতে বিশেষ করে আপনার 15ই আগস্টে যে প্রধানমন্ত্রী ভাষণ দেন, এখানে কিন্তু সেরকম উল্লেখ পাওয়া যায় না। কিন্তু এবছর স্বাধীনতা দিবসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেওছেন ওনার ভাষণে যে বিভিন্ন আদিবাসী এলাকা থেকে স্বাধীনতা সংগ্রামের শুরু হয়েছিল বা সংগ্রামী ছিলেন। আপনারা অনেকে শুনেওছেন এবং আপনারা শুনুন প্রধানমন্ত্রী কি বলেছেন। मेरे प्यारे देशवासियों, हम जरा आजादी के पहले के वो दिन याद करें। सैकड़ों साल की गुलामी हर कालखंड संघर्ष का रहा। युवा हो, बुजुर्ग हो, किसान हो, महिला हो, आदिवासी हो, गुलामी के खिलाफ जंग लड़ते रहे, अविरत जंग लड़ते रहे। इतिहास गवाह है कि 1857 के स्वातंत्र संग्राम जिसको हम याद करते हैं, उसके पूर्व भी हमारे देश के कई आदिवासी क्षेत्र थे जहां आजादी का जंग लड़ा जाता था। साथियों, गुलामी का इतना लंबा कालखंड, जुल्मी शासक, अपरंपार यातनाएं, सामान्य से सामान्य मानवीयों का विश्वास तोड़ने की हर तरकीब है। उसके बावजूद उस समय की जनसंख्या के हिसाब से करीब 40 करोड़ देशवासी, आजादी के पूर्व 40 करोड़ देशवासियों ने वो जज्बा दिखाया, वो सामर्थ्य दिखाया, वो एक सपना लेकर के चले, एक संकल्प लेकर के चलते रहे, जूझते रहे। एक ही स्वर था, वंदे मातरम। এরপরে আমরা আসছি পরবর্তী যে এই যে বিভিন্ন আদিবাসী নেতা এই আন্দোলনগুলো চালিয়েছিলেন। পরবর্তীতে যখন আমাদের মাঝখানে অনেকটাই ইতিহাস আছে, কিন্তু আমাদের পুরোটা যদি আমরা একদিনে করি এটা সম্ভব নয়। অতএব আমরা এখানে আমরা আসব যে ভারত স্বাধীন যখন ঘোষণা হচ্ছে, সেই স্বাধীনের সংগ্রামী যারা ছিলেন এখানেও অনেকে পাওয়া যায়। আমি প্রথমেই একটা নাম বলেছি, ডমন হেমব্রম। ঠিক এইরকমই ঝাড়খণ্ডে পাইকা মুর্মু বলে আছেন, উনি সংগ্রামী ছিলেন এবং প্রায় 14-15 জনের নাম পাওয়া যায় গোড্ডা জেলাতে। এখানেও অনেক আদিবাসীরা আছেন এবং ঠিক সেরকমই দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের কাছাকাছি কোথাও একজন 70 বছরের বৃদ্ধ সহ
তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে আমরা চুরকা মুর্মু, যেটা 1971 সালের যে মুক্তিযোদ্ধা আন্দোলন ছিল বাংলাদেশে, সেখানে উনিও ছিলেন। ঠিক এইরকম অনেক জড়িত ছিলেন, কিন্তু ইনাদের নাম এরা হয়তো কেউ উপেক্ষিত থেকে গেছে তারা। নেতা হিসেবে বা সেরকম, এই যেমন সিদা কানুর কথা বলছি, তারপরে আপনার তিলকা মাঝির কথা বলছি, বিরসা মুন্ডার কথা বলছি, এরকম হয়তো এরা প্রথম সারিতে ছিলেন না, কিন্তু সংগ্রামী ছিলেন। ইনাদের ইতিহাসটা ওই কথাই বলছি যে এনারা প্রথম সারিরই ছিলেন। এনাদেরই নেতৃত্ব প্রথম শুরু হয়েছিল খন্ড খন্ড বিখণ্ডিত রূপে হলেও। আপনার 1857-তে মেনলি আমরা দেখতে পাচ্ছি, 1857 থেকে, কিন্তু এটা তো শুরু হয়ে গেছে 1780 মানে 80 থেকে। আমরা যদি 1780 থেকে আমরা দেখছি, 1780 থেকে আমরা আদিবাসীদের আন্দোলন দেখছি। তাহলে প্রথম সারি সেটাও আপনার স্বাধীনতা সংগ্রামের জন্য, সেটা ইতিহাসে জায়গা দেওয়া হয়নি, উপেক্ষিত থেকে গেছে। ভারতবর্ষ এশিয়ার একটা দেশ, সম্পূর্ণ এশিয়ার মধ্যে ভারতবর্ষে সবচেয়ে বেশি আদিবাসী। 2011 সালের জনগণনাতে দেখা গেছে যে ভারতবর্ষের টোটাল জনসংখ্যার 8.6% আদিবাসী বসবাস করে। 2011 পরে তো আর জনগণনা বোধহয় হয়নি, 2021 তো জনগণনা হলো না। প্রচন্ড পরিশ্রমী, এবং এই আদিবাসীরা ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলিতে, গুজরাটের ডাং জেলা থেকে নিয়ে আপনার পশ্চিমবঙ্গের 24 পরগনা পর্যন্ত বিস্তৃত জায়গায় ছড়িয়ে আছে। এবং এই আপনার এর যে সীমাবর্তী এলাকা বিহার আর ঝাড়খণ্ড, সেখানে কিন্তু আদিবাসীর আন্দোলনটা খুব বেশি মানে প্রস্ফুটিত হয়েছিল। এবং এখানে শুধু কয়েকটা যেটা বললাম আপনার ঝাড়খণ্ডে এবং আপনার বালুরঘাট সাইডে বা ঝাড়গ্রাম, এবং আরেকটা জিনিস আমি কিছুদিন আগেই এটা নিয়ে আমি গেছিলাম, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন, তারাও সংগ্রামী ছিলেন। পুরুলিয়া জেলায় 3 জনের নাম পাওয়া যায়, তার মধ্যে একজনের নাম সেভাবে কোথাও উল্লেখ পাওয়া যায় না, তবে বাকি 2 জনের কথা বিভিন্ন লেখকের বইয়ের পাতায় কিন্তু পাওয়া যায়। 1828 আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, আমরা এখানে আবার ঘুরে আসবো। কারণটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের কথা তো আপনার 17 সাল থেকে, মানে 1784 থেকে আমরা আরম্ভ হয়েছে, 80 থেকে আমরা গুনছি, কিন্তু 1757-তে যে আপনার পলাশী যুদ্ধ যখন হলো, নবাব সিরাজউদ্দৌলাকে পদচ্যুত করে যখন সাম্রাজ্য এসে, সেই তখন থেকেই আন্দোলন শুরু হয়ে গেছে। এখন তো স্বীকার করেনি একদম তাই, তার মাঝে তো অনেক আছে, আমি কিছুক্ষণ আগেও বললাম। আমরা এখন 19 দশকের এদিকে আছি। হ্যাঁ, ডেফিনেটলি। 1828 থেকে 1832 পর্যন্ত বুধু ভগত একটা লড়কা আন্দোলন চালিয়েছিল। সেই বুধু ভগত তো কিন্তু আদিবাসী। এই লড়কা আন্দোলনটা মানে খুব চর্চা এসেছিল। ইতিহাসকার কিন্তু সেভাবে এর কোনো একে জায়গা দেন নাই। ঠিক আছে, ছত্তিশগড়ের প্রথম শহীদ নারায়ণ সিং 1857-তে শহীদ হয়েছিল। আদিবাসী বীর পুরুষ বিরসা মুন্ডা 1900-তে শহীদ হয়েছিল। তো এগুলোকে ভারতীয় রাষ্ট্রীয় স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল তখন থেকে, এবং তার উপর ভর করেই কিন্তু 1857 সালের যে বিপ্লব, আপনার সিপাহী বিদ্রোহ যেটাকে বলি আমরা, সেখানে ইংরেজরা যে আপনার শুয়োরের মাংস, গরুর চর্বি, শুয়োরের চর্বি ভারতীয় সেনাদের মাথায় ঢুকিয়ে দিল। ভারতীয় সেনারা সেখান থেকে বিভ্রান্তিকর অবস্থায় এলো, এবং সেই বিদ্রোহ যেটা ইতিহাসে প্রমুখ রূপে জায়গা পেয়েছে, সেটা হচ্ছে 1857 থেকে 1947 পর্যন্ত। এর মাঝে এর পূর্বকালীন যে 1757 থেকেই যে শুরুয়াত হয়ে গেছে, দেশ পরাধীন হবার সঙ্গে সঙ্গেই
আন্দোলন ছিল। দেশের জনতার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, এবং অসন্তোষ দেখা দেওয়ার কারণেই না ব্রিটিশ সাম্রাজ্যকে হাঁটাবার লোকে চেষ্টা করেছে। একদমই তাই। এবং এই যে সিপাহী বিদ্রোহের কথা যখন আপনি উল্লেখ করছেন, এখানে না বললেই নয়। বর্তমানের পুরুলিয়া, তৎকালীন মানভূম, খেলু মুর্মু বলে একজনের নাম এখানে আমরা পাই। উনি আদিবাসীদের নেতা হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছিল। রাজা নীল সিং দেও উনি ছিলেন, ওনার খুব কাছের মানুষ ছিলেন, এবং ওনার সহযোগিতায় খেলু মুর্মু সিপাহী বিদ্রোহে লড়াইটা এগিয়ে গেছিলেন। তো এগুলো তো ইতিহাস মানে পাঠ্যপুস্তকেও দেওয়া হচ্ছে না। না, এখন যা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভারত সরকারকে আমরা এটা একটা সন্দেশ দেব যে এই যে পুরনো ইতিহাস, আজকে প্রধানমন্ত্রী নিজের অভিভাষণে নিজের দেশের প্রতি যে তার ভাষণ, সেখানে আদিবাসীদের কথা তুলেছেন, এবং এই স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত বলে যদি উনি মনে করেছেন বলেই উনি নিজের ভাষণে রেখেছেন অংশটা আপনি যেটা বললেন, তখন এখানে আমাদের আমরা ইতিহাসের পাতায় বারবার কথাটা উল্লেখ করছি, এবং এখানে আমাদের আরেকটা জিনিস আমি কিছুটা সরে আসছি এবং জানতে চাওয়ার চেষ্টা করব। আমাদের সাংবাদিক বন্ধু আছেন, ইনার কাছ থেকে, যেহেতু ইনি দীর্ঘদিন থেকে এই জগতে আছেন এবং এখনো আছেন, বা ভবিষ্যতে বিভিন্ন দিকটা তুলে ধরেন, আপনার দৃষ্টিভঙ্গি থেকে এই যে বিশেষ করে আদিবাসীদের কথা, স্বাধীনতা সংগ্রামের কথাগুলো ইতিহাসের পাতায় উল্লেখ নেই, এটা মূলত কি কি কারণ হতে পারে? মূলত কারণ হচ্ছে তখনকার দিনে মহাজন যারা সুৎখোর, যারা প্রতিপত্তি, তাদের কথাই বেশি প্রাধান্য দিত। আর যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, যারা খেটে খাওয়া মানুষ, যারা আদিবাসী, আরো যারা অন্যান্য লেবার শ্রেণী যারা আছেন, তাদের কথা কখনো উল্লেখ করেনি। কিন্তু আমাদের মূল ভীতি হচ্ছে মূলত খেটে খাওয়া মানুষরা। তারা যদি পরিশ্রম না করতো, তারা যদি না করতো, তাহলে কি আমরা চলতে পারতাম বলুন? আমাদের মূলত হচ্ছে, বিশেষ করে আদিবাসীরা প্রচন্ড পরিশ্রম ছিল, তারা কিন্তু লড়াই করতো। এখনো পর্যন্ত জমিতে বা হাল দেওয়া থেকে, আপনার যে কোনো মাঠে যাওয়া থেকে, জঙ্গল পরিষ্কার করা থেকে, রাস্তাঘাট করা করে, তো আদিবাসীরাই তো মূলত তারা এগিয়ে আসে। তাদেরকে তো দেখেছি, কিন্তু তাদের কথা উল্লেখ করে নেই। মূলত কারণ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে পড়েছে। তারা দিন এনে দিন খায় অবস্থা। এমন এমন আদিবাসী ফ্যামিলি দেখেছি, তাদের দিন চলে না, তারা না খেয়ে থেকে গেছে। এমনকি দেখা গেছে তাদের ঘর দৌড়ও নেয়, তারা গাছতলাও থেকেছে। এমন এমন ঘর আছে তাদের খড় দেওয়া কেনার ক্ষমতা নাই, বা জমিতে যে সমস্ত যারা মহাজনদের ঘরে কাজ করতো, তারা পর্যন্ত খড় দিয়েও সাহায্য করে নাই। তারা কি করেছে না, গাছের পাতা, নাহলে আপনার শন, নাহলে আপনার ওই যেটা আমরা বলি কেশো ঘাস, সে কেশো ঘাস দিয়ে তারা ঘর ছাদন করেছে। আমি বিভিন্ন আদিবাসী পল্লীতে গিয়ে দেখেছি, তারা দারুণ কষ্টে থেকেছে, এবং ছোট ছোট ঘরে তারা অনেক কষ্টে তাদের জীবনযাপন করেছে। অথচ এই আদিবাসীদের কথা বারবার উপেক্ষিত থেকে গেছে। একটি মূল কারণ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে পড়েছে বলেই, এটাই আমার বিশ্বাস। রাষ্ট্রীয় আন্দোলনে ওদেরকে সেভাবে মহত্ব না দেবার পেছনে যে সবচেয়ে বড় কারণ আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমি আগেই বললাম, যে সোজাসুজি তারা ভারতীয় রাষ্ট্রীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়তে পারেননি। তার কারণ হচ্ছে তারা খণ্ডিত বিখণ্ডিত ছিলেন। তারা ছড়িয়ে ছিটিয়ে তাদের গ্রামে গঞ্জে আন্দোলনগুলো শুরু হয়েছিল, এবং তারা সেইভাবে সংগঠিত হয়ে, যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন, ডু অর ডাই, করো না তো মরো। মহাত্মা গান্ধী
মানে সত্যাগ্রহ করেছিলেন, লবণ লবণ সত্যাগ্রহ করেছিলেন, ডান্ডি মার্চ করেছিলেন, বা নেতাজি সুভাষচন্দ্র বোস দিল্লি চলো বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দিব, এরকম হুঙ্কার ছেড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই রকম ধরনের রাষ্ট্রীয় স্তরে আসার মতো সেই রকম পরিস্থিতি গড়ে তুলতে পারেননি ওনারা, কিন্তু ওনারা ভিত তৈরি করে দিয়েছেন কিন্তু দারুণ লড়াই করেছে। রাষ্ট্রীয় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বেস দরকার ছিল, যেটা বেস দরকার ছিল, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য যে ভয় খেয়েছিল প্রাথমিক স্তরেই, কিন্তু আদিবাসীদের লড়াইয়ে তারা কিন্তু ভয় খেয়ে গেছিল, যে হাজার হাজার আদিবাসী যখন নিজের জীবনকে উপেক্ষা করে মানে নিজের জীবন তারা শহীদ হতে পারে, তাহলে এই আদিবাসী যদি খুঙ্খার আরো বেশি সংগঠিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিপদ হবে। সেক্ষেত্রে তারা চক্রান্ত করে তাদেরকে, এই আদিবাসীদেরকে আমার মনে হয় সংগঠিত হতে দেয়নি। কিন্তু যখন 1919 সালে জালিয়ানওয়ালা বাগ কাণ্ড হয়, সেখানে তো হাতিয়ারবিহীন লোকেদেরকে সেই হত্যা করা হয়েছিল, প্রায় 397 বোধহয় লেখা আছে ইতিহাসে, 397 জন শহীদ হয়েছিলেন। সেরকম ভাবে সংগঠিত রূপে কোনো এক নিদর্শন তৈরি করে, যেমন সিধু কানু, এই সাঁওতাল কাটা পুকুর একটা নিদর্শন আছে, এটা ভারতীয় রাষ্ট্রীয় স্বতন্ত্রতা আন্দোলনে একটা বিরাট বড় অংশ হয়েছে আমার মনে হয়, এবং এটা একটা এখন চারিদিকে চর্চার বিষয় আছে। এবং হুল দিবস সরকার না, ঝাড়খণ্ড সরকার তো ইন্টারন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করেছে। ঝাড়খণ্ড সরকার তো এটাকে মানছে, এবং ভারত সরকার নিশ্চয়ই স্থান দেবে। এত বড় ঘটনা, যেটা 10,000 ঘটনা এবং আদিবাসীর নরহত্যা, যে ঘটনাটা, এই যে পুকুরটার আমরা দাঁড়িয়ে আছি এখানে, স্মৃতি বিজড়িত জায়গা, ডেফিনেটলি এটাকে যাতে সুরক্ষিত এবং আরো এখান থেকে যেন মানুষ আরো কিছু বেশি জানতে পারেন, এখান থেকে সেরকম মানুষ একটা পুরনো ইতিহাস খুঁজে পাবার অনুপ্রেরণা পাক। আমরা চাই এই সাঁওতাল কাটা পুকুরকে আজ এইভাবে পর্যটন স্থল রূপে ঝাড়খণ্ড সরকার যেভাবে চেষ্টা করছেন, আমার মনে হয় এটাকে আরো উন্নত করে এখানে একটা মানে রাজকীয় মেলা, মেলার আয়োজন করা উচিত, যাতে প্রদর্শনী লাগানো উচিত, এবং জনগণ এটা জানতে পারবে যে এই সাঁওতাল কাটা পুকুরটা কি, আসলে সাঁওতালদের কাটা হয়েছিল কেন, সাঁওতালদেরকে এখানে গণকবর দেওয়া হলো কেন, এবং শুরু থেকে সেই 1757 সালে পলাশী যুদ্ধ থেকে, আমরা ছোটবেলায় কিন্তু পলাশী যুদ্ধ পড়েছি, কিন্তু এখন ধীরে ধীরে ইতিহাস জানি না কোথায় যাচ্ছে। বাচ্চাদের ক্লাস থেকে সেই পলাশী যুদ্ধ থেকে, ভারতের শেষ সম্রাট ওনার কালীন থেকে, এবং ভারতবর্ষের ইতিহাসে এই যে আদিবাসীদের আন্দোলন, এই জমিদার, শাহুকার, সুদখোর ইত্যাদির বিরুদ্ধে থেকে শুরু হয়ে, সেখান থেকে ধীরে ধীরে শক্তি বর্ধিত করে 1857 থেকে এটা ভারতীয় রাষ্ট্রীয় স্বতন্ত্রতা সংগ্রামের রূপ গ্রহণ করলো। এটার ইতিহাস সম্পূর্ণরূপে ভালোভাবে এই আগামী প্রজন্মকে জানাবার জন্য পাঠ্যপুস্তকে একটা অংশরূপে দেওয়ার দাবি করা উচিত ভারতবর্ষের জনতার। এবং আজকে আমরা এই সাঁওতাল কাটা পুকুরে, এই রানীশ্বর প্রখণ্ডের দিগুলি গ্রামের পাশে, দিগুলি নামকরণটাই আমি একজন বয়স্ক লোকের কাছে শুনেছি, দিগুলি কি করে নামকরণ হবে। তো উনি বললেন যে এটাতে এটা
মানে এটা এদিকে এটা ওদিক প্রবাদ মারলো গুলি, তার নাম হচ্ছে দিগুলি। প্রবাদ বাক্য হলো যে ইংরেজরা বললো দে গুলি, হুম হুম দে গুলি মানে মার গুলি, হুম হুম। তো সেখান থেকে দিগুলি গ্রাম হলো। মানে ইংরেজরা যে anecdote, গুলি চালাচ্ছিল, anecdote নির্বিচারে যে গুলি চালিয়েছিল, এদিক ওদিক মারলো সুতরাং গুলি, এই- তার নাম এই- হলো দিগুলি। এই এটাই আমরা পুকুর পাড়ে প্রথমে আজকে আমরা এই শুনি। একটা আর আলোচনা পাশেই আমাদের করলাম। যে কেন্দুলি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে কে এলি, তার নাম হলো কেন্দুলি। তাছাড়াও তার কাছাকাছি লাঙ্গুলিয়া বলে একটা জায়গা আছে, গ্রাম আছে। তখনকার দিনে লাঙ্গুলিয়া ছিল থানা, ইংরেজ রাজত্ব। মানে যখনই আদিবাসীরা মানে মহাজনের শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যখন তারা ইংরেজ সাহেবদের কাছে মানে সুবিচার চাইতে যাচ্ছিলেন, তখন কিন্তু এই কেন্দুলি দিঙ্গুলির মাঝে এসে ইংরেজ সেপাইরা এসে তাদেরকে দমিয়ে দেয়। দমানোর সাথে সাথে তার ফাঁকে ফাঁকে কিছু আদিবাসী চলে যায় লাঙ্গুলিয়া থানা, যেখানে ইংরেজদের থানা ছিল। তার পাশেই আছে নীলকুঠি, এখনো বিদ্যমান। এবং এখনো এটাও হ্যাঁ আমার সঠিক জানা নেই। হ্যাঁ মনে হয় ওখানে ছোটখাটো একটা কোর্টও ছিল। হ্যাঁ, ওটা যেমন কোর্ট, হ্যাঁ, কাছারি যেমন ডাঙ্গা কাছারি, বলে এখনো পরিচিত আছে। একদম তাই। নীলকুঠিও বলে পরিচিত আছে, লাঙ্গুলিয়াতে এখনো নীলকুঠিও আছে। তার পাশে থানা পুকুর বলে এখনো পরিচিত আছে। ওই থানা পুকুর ওরা থানা ঘেরাও করেছিল ইংরেজরা, মানে এই আদিবাসীরা। আদিবাসীরা আদিবাসীরা যখন দিগুলি পেরিয়ে যখন কিছু কিছু আদিবাসীরা চলে গেল, তখন কিন্তু আদিবাসীরা লাঙ্গুলিয়া থানাকে আক্রমণ করে। এবং আমরা ইতিহাসে এক পাতায় দেখেছি যে 300টা পাশাপাশি ঘর আগুনে পুড়ে যায়, আদিবাসীদের চরম রোষানলে পড়ে। এবং তখন কি হলো, ইংরেজরা তখন থানাটাকে উঠিয়ে দেয়। পরে পরবর্তী পর্যায়ে যখন ঝাড়খণ্ড সরকার ঘোষণা হয়ে গেল, ঝাড়খণ্ড বলে ওরা ছোটনাগপুর মালভূমি বলে যখন ওরা করে দিল, ছোট মানে সাঁওতাল পরগনা, তখন কিন্তু আদিবাসী এলাকা থেকে জায়গাগুলোকে আমাদের বীরভূমের যে পশ্চিমাঞ্চল সেটা কিন্তু নিয়ে নিল ঝাড়খণ্ড সরকার। মানে তখন বিহার সরকার ছিল, এখন ঝাড়খণ্ড সরকার হয়েছে। তখন সাঁওতাল পরগনা বলে মানে স্বীকৃতি লাভ করলো। পরবর্তী পর্যায়ে 2000 সালে আবার বিহার থেকে ঝাড়খণ্ড হলো, তখন ওই সাঁওতাল পরগনাকে আবার 4টে জেলাতে পরিণত করলো। এটা আমাদের জানা আছে সেই ইতিহাস। আমরা ঘুরে আসবো স্বাধীনতা সংগ্রামের কথায়। যদিও বা আমরা বারবার এটা উচ্চারণ করছি যে স্বাধীনতা সংগ্রামের কথা যদি আমরা তুলে ধরি, সত্যি একদিনে এগুলো সম্ভব নয়। তবুও আমরা যে পয়েন্টগুলো বা যে কথাগুলোর উপর আমরা ভর করছি, বিশেষ করে এখানে প্রথম থেকেই যে বিদ্রোহগুলো হয়েছিল, সমস্ত আন্দোলনেই কিন্তু আদিবাসীরা এগিয়ে এসেছেন এবং যোগদান করেছেন, সহযোগিতা করেছেন। কিন্তু প্রতিটা আন্দোলনের কথাই যদি আমরা এক কথায় বলি, কোনো আন্দোলনের ইতিহাসেই আদিবাসীদেরকে সবসময় বঞ্চিত করা হয়েছে। তার ব্যাখ্যা কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিক বন্ধু বললেন, এবং আমাদের ডক্টর রইস বাবু বললেন। এবং এখন আমরা এখানে আসি যে আপনার ঝাড়খণ্ডের ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তো দূরে নয়, পাইকা মুর্মু বলে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ওনার কথাই আমরা এখন শেষের দিকে আসছি। 30 কিলোমিটার এখান থেকে হবে। পাইকা মুর্মু যেখানে থাকেন, কদমা বলে একটা জায়গা আছে, ওটা রানীশ্বর প্রখণ্ডেই আসছে। এবং সেখানে ওনার বিধবা থাকেন, পাইকা মুর্মু সাদি মুর্মু। তার বয়স এখন প্রায় 100 বছর। এবং পাইকা মুর্মু MLA-ও ছিলেন, MP-ও ছিলেন, মন্ত্রীও ছিলেন ঝাড়খণ্ডে। না, উনি MP ছিলেন সেন্ট্রালে। তো ওনার আমরা শুনেছি উনি লাল হেমব্রম, পাইকা মুর্মু, লাল বাবা বলে লাল হেমব্রমকে জানতো সবাই। এবং এনাদের বটেশ্বর হেমব্রম ছিলেন। এখানে যেমন শুধু লাল হেমব্রম বললে হয়তো অনেক ছোট হয়ে যাবে, যেটুকু ইতিহাসের পাতায় পাওয়া যায়, লাল হেমব্রম জওহরলাল নেহরুর খুব কাছের মানুষ ছিলেন। এবং ওনার আবদারেই বলুন, আমরা যেটা এখন SP কলেজ যেটা তিনি ওনার কাছ থেকেই চাওয়া আদায় করে এবং নিয়েছিলেন পাওয়া। 1954 সালে
এবং এই ইতিহাসটা হয়তো অনেকেই জানে না। এসপি কলেজে পড়াশোনা করছে আমাদের ছেলে মেয়েগুলো, বা পড়াশোনা করে সেখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু এই লাল হেমব্রম বা লাল বাবা। লাল বাবা হুম। ইনার ইতিহাসটা হয়তো কতবা অনেকেই জানেন না। আমিও এসপি কলেজের ছাত্র। আমরা যখন পড়তাম তখন ওনার মূর্তি ছিল না। এখন ইদানিং ওনার মূর্তি লাগানো হয়েছে এসপি কলেজের প্রবেশ দ্বারে, এবং উনি মানে এর সংস্থাপক এসপি কলেজের। 1954 সালে প্রথম এসপি কলেজ শুরু হয়, এবং লাল বাবার বিরাট ভূমিকা ছিল। এডুকেশন তো দরকার, এবং তখন উচ্চশিক্ষার জন্য ভাগলপুর যেতে হতো। তখন ভাগলপুর টিএনবি কলেজে পড়তে যেতে হতো। এইদিকে আপনার এই দুবরাজপুরের পাশে যে কলেজটা, হেতমপুর রাজ যেতে কলেজ। হতো। কিন্তু এসপি কলেজের স্থাপনা 1954 সালে হয়, এবং এটাতে লাল বাবার বিরাট ভূমিকা ছিল, এবং এসপি কলেজ খুব বড় কলেজ রূপে পরিণত হয়েছিল পরে। এবং এখন তো ইউনিভার্সিটি চলছে, সিধু কানু মুর্মু ইউনিভার্সিটি। সেখান থেকেই শুরু হয়ে আজ বিশাল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। সুতরাং এই রানীশ্বর প্রখণ্ড বা এই সাঁওতাল পরগনাতে অনেক বীর যোদ্ধা ছিলেন, আদিবাসীর মধ্যেও নন আদিবাসীর মধ্যেও অনেকে লুকিয়ে ছিলেন, লুকিয়ে আছেন এখনো এখনো লুকিয়ে আছে। অনেক এখনো অনেকেই আছেন অনেক আদিবাসী যোদ্ধা ছাড়াও তাদেরকে যারা- সহযোগিতা করেছিল যারা- কামার, কুমোর, যারা বাগদি, বাউরি, হ্যাঁ, বেরিয়ে মুন্ডা, গেছেন, মারা গেছেন, তাদের কোনো হদিস তারাও অনেকটা সহযোগিতা করেছে পাওয়া সেই টাইমটাতে। অতটা সম্ভব নয়। প্রতিটা যোদ্ধাকে খুঁজে বার করাও খুব কঠিন কাজ। একদম সত্যি কঠিন কাজ, এবং এগুলো খুঁজতে গিয়ে ব্যক্তিগত আমার যেটা অসুবিধা হয়েছে, অনেক ক্ষেত্রে যিনারা সংগ্রামী ছিলেন, বিশেষ করে সংগ্রামী, বর্তমান যেগুলো আমি যে জায়গায় গেছি, যেমন পুরুলিয়া সাইডে গেছি, বালুরঘাট। এই সংগ্রামীদের পরিবারে সেরকম কেউ আর সেরকম বেঁচে কিছু নেই। বেঁচে নেই, এবং এই যে ইতিহাসটাকে যে একটু বাঁচিয়ে রাখা, এটা কিন্তু সেটাও খুব নেই। অভাব আছে। পরবর্তীকালে আমি এই যে গড্ডাতে আমরা 14-15 জনের নাম পাওয়া গেছে, এবং বালুরঘাটেও পাওয়া গেছে, এবং পাইকাম মুরমুর ওটাও তুলে ধরা হয়নি। জানি না কতটা পাবো, এবং আগামী দিনে আরো এরকম অনেককেই পাওয়া যাবে। ওনাদেরও কতটা পাওয়া যাবে বলে আশা কিন্তু খুবই কম আছে। হ্যাঁ, তারা তবে তো হ্যাঁ, বলতে তাদের তো আমি বয়স হয়ে এইটুকুই, গেছে, আর বেশিরভাগই তো ধরুন এটুকুই আমি লেখাপড়া বলতে জানে পারি। না। বিশেষ করে আপনাদের মতো মানুষকে যদি আমি সঙ্গী হিসাবে পাই, বা সহযোগিতায় আমি পাই, অনেক কিছুই এখান থেকে উদ্ধার করতে পারবো, বা জনসম্মুখে আমি তুলে ধরতে অবশ্যই পারবো। অবশ্যই আপনার নিশ্চয়ই আমরা চেষ্টা সফল তাদেরকে হোক। সহযোগিতা করবো, ওই জন্য আমাদের আমরা শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে। হুম, এবং এই যে কাজটা আপনি করছেন, বাস্তবিক যারা এই স্বাধীনতা আন্দোলনের পৃষ্ঠভূমি তৈরি করে দিয়েছেন, যারা সূত্রপাত করেছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যারা মানে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তাদেরকে খুঁজে বার করার যে কাজ আপনি শুরু করেছেন, আপনি যতটা পারবেন করুন। খুব কষ্টকর ব্যাপার, কেননা যেভাবে 1757 বললাম, অ্যাকচুয়ালি শুরু হয়েছে 1780 থেকেই। 1757-তে আমরা পরাজিত হয়ে গেছি, পরাধীনতা স্বীকার করেছি, এবং তারপরে 1780 থেকেই এই পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে ভারতবাসী, এবং সেখানে শুরু থেকেই আপনার আদিবাসীদের ভূমিকা আছে, সবারই আছে, ভারতবর্ষের সব জনগণেরই আছে। কিন্তু সূত্রপাত যেভাবে তাদের দেশ তৈরি করে দিয়েছেন, সুতরাং তাদেরকে অবহেলা করা উচিত নয়। তাদেরকে সবসময় তাদের প্রাপ্য স্থান দেওয়া উচিত। এবং আজকে যদি প্রধানমন্ত্রী লালকেল্লা থেকেই তার বক্তব্যের মধ্যে এসেছে, খুব ভালো জিনিস। এবং আরো তাদের ইতিহাসকে খুঁজে পাঠ্যপুস্তকে নিয়ে আসা হোক, সার্বজনিক রূপে সবাই জানুক, এবং যারা গুমনাম হয়ে আছেন তাদেরকেও খুঁজে বার করার চেষ্টা করা হোক।
আজকের এই সাঁওতাল কাটা পুকুরে দাঁড়িয়ে আমরা এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যাতে যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য নিজেকে উৎসর্গিত করেছেন, তাদের নাম যদি সামনে আসতে পারে আমরা অবশ্যই অনেক আনন্দ পাবো। আগামী দিনে আবারও এই ধরনের আলোচনা আপনাদের কাছ থেকে আমি আশা করব। যেহেতু আজকে অনেকটাই দীর্ঘায়ু হয়ে গেছে এবং বারবার কথাগুলো আমরা বলে যাচ্ছি যে Repetition হচ্ছে। একদিনে এগুলো এটা শেষ সম্ভব হওয়ার নয়। সম্ভব নয়। অতএব আগামী দিনে আবারও অবশ্যই এরকম আমরা আলোচনা করব এবং অবশ্যই। আমি বিশেষ করে আপনাদেরকে নমস্কার। আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ। জানাই ধন্যবাদ। সহযোগিতা করার আপনি জন্য। এলেন সিমরুক থেকে এবং খুব ভালো লাগছে আমাদের রানীশ্বর প্রখণ্ডে এসে এই সাঁওতাল কাটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আপনি সময় দিলেন এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করলেন, এটা ভারতবর্ষের সমস্ত জনগণের কাছে এর বার্তা পৌঁছাক। এবং একটা কথা আছে যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। তো কোথাও না কোথাও আমরা যে আলোচনা করছি তাতে কিন্তু জাগরুকতা আসবে, এটাই আমাদের আশা করব। একদমই তাই। মানুষের জাগরুকতা আসুক, মানুষ স্বাধীনভাবে বাঁচার করোনা পাক। প্রেরণা পাক। এবং যারা, আমি তো কালকেই বলেছিলাম, পরশু খেলতে গেছিলাম, ওখানে একটা প্রোগ্রাম ছিল ছোটখাটো, ওটাই বলেছিলাম যে স্বাধীন হবার প্রেরণা জুগিয়েছিলে তোমরা, স্বাধীন হতে শিখিয়েছিলে তোমরা। জীবিত থেকে তো মৃত্যুবরণ করতে সবাই পারে, কিন্তু মৃত্যুবরণ করে বেঁচে থাকার কলা শিখিয়ে দিয়েছো তোমরা। তো যারা মৃত্যুবরণ করেছেন দেশের জন্য, তারা তো অমর। একদমই তাই। আমরা নাম না জানলেই কি হলো, তাদের আত্মা তো সন্তুষ্ট যে আমি নিজের দেশের জন্য জান দিয়েছি, নিজের দেশের জন্য নিজের বলিদান দিয়েছি, জীবন মানে উৎসর্গিত সবারই করেছি। জীবন রক্ষা করেছে। সুতরাং তারা তো আমাদের মাঝেই বেঁচে আছেন। তারা তো কেউ, তারা অমর হয়ে যে থাকবে। শহীদ হয়ে গেছেন, শহীদ তো তাকেই বলে। একদমই তাই। ওনারা মরেও বেঁচে আছেন মরেও আমাদের বেঁচে মধ্যে। আছেন, সেটাই ওনারা শিখিয়ে দিয়েছেন যে কিভাবে মরে বেঁচে থাকা যায়। খুব সুন্দর কথা বলেছেন আপনি। সুতরাং মরে বেঁচে থাকা, এটাই হচ্ছে মানুষের মধ্যে বেঁচে থাকা নিজের কর্ম দিয়েই হয়। জন্ম তো একটা ভাগ্যের ব্যাপার, হুম। আর মৃত্যু সময়ের ব্যাপার। আর মানুষের মধ্যে মরে যাবার পর বেঁচে থাকা কর্মের ব্যাপার। যেমন তাই। কর্ম করবে সেটাই তার স্মৃতিতে থেকে তো যাবে। ওনারা মানুষের এমন মধ্যে। কাজ করেছেন যার ফলে মানুষ যারা প্রতিদিন ওনারা মনে আমাদের রেখেছে, মধ্যে এখনো বেঁচে তার আছে, চিরস্মরণীয় হয়ে আছে। চিরস্মরণীয় হয়ে আছে। এটা যাক, সত্যি। আজকে আমরা আলোচনায় পেয়েছিলাম ডক্টর আব্দুল রাইশ খান সাহেব এবং সাংবাদিক বন্ধু শো এবং আমাদের সহযোগী হিসেবে ক্যামেরার পেছনে গৌতম টুডু বাবু আছেন। উনি যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন এবং এখনো আছেন এবং আগামী দিনেও উনি থাকবেন প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং যারা দেখছেন এই পর্যন্ত আপনারা দেখলেন, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই। আগামী দিনে আপনারাও এগিয়ে আসুন, সন্ধান পেলে আমাদেরকে জানান। আমরা নিশ্চয়ই আপনাদের কাছে গিয়ে ইতিহাসের কথা তুলে ধরবো বা সংগ্রামীদের কথা তুলে ধরবো। আমরা একার কাজ নয়, এটা আমাদের সবার কাজ। আপনারাও এগিয়ে আসুন, আমরাও এগিয়ে আসবো। তাহলে যেগুলো ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হয়েছে সেগুলো আমরা জনসম্মুখে আমরা তুলে ধরতে পারবো। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে যারা আজকে উপেক্ষিত শেষ আছে করছি। তাদের কথাই বেশি তুলে ধরা। ধন্যবাদ। নমস্কার।